আসসালামু আলাইকুম। সহজ কোড ইউটিউব চ্যানেল থেকে সিএসএস এর ষষ্ঠতম পর্বে স্বাগত জানাচ্ছি আপনাকে। আজকের এই টিউটোরিয়ালে আমরা প্র্যাকটিক্যালি সিএসএস এর বেসিক সিলেক্টর নিয়ে কাজ করব, সেই সাথে সিএসএস এর মধ্যে কিভাবে কমেন্ট করতে হয় এই বিষয়টিও দেখব। তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুনুর রশিদ। চলুন শুরু করি। প্রথমে আসি বেসিক সিলেক্টর এর দিকে। তো বেসিক সিলেক্টর নিয়ে আমি পূর্বের টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করেছি। সেই ভিডিওটি যদি আপনি দেখে না থাকেন তাহলে দেখে নিতে পারেন। আমি ওই ভিডিওতে যে কাজগুলো দেখিয়েছিলাম সেগুলো এই ভিডিওতে প্র্যাকটিক্যালি করে দেখাবো। এবার আসি সিএসএস এর ফাইলের ভিতরে কিভাবে কমেন্টস নিয়ে কাজ করবেন এই বিষয়টির দিকে। তো এই বিষয়টি বোঝানোর জন্য আমি একটি h1 ট্যাগ নিয়েছি, দেন এর ভিতরে একটি প্রপার্টি দিয়েছি যার নাম হলো কালার, দেন এর ভ্যালু দিয়েছি রেড। আরেকটি প্রপার্টি নিয়েছি যার নাম হলো ব্যাকগ্রাউন্ড কালার, যার ভ্যালু হলো ইয়েলো। কিন্তু এখন আমি চাচ্ছি এইখানে যে ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি আছে এই কালার প্রপার্টি আমি হাইড করে রাখবো অথবা কমেন্ট করে রাখবো, যেন ব্রাউজারে সেটি কাজ না করে। এই বিষয়টি আমরা কিভাবে করতে পারি? তো এই বিষয়টি করার জন্য আমাদের প্রয়োজন হবে কমেন্টসের। তো কমেন্টসের সিনট্যাক্স কী হবে? ঠিক এইভাবে লিখতে হবে। তো এইখানে প্রথমে দিতে হবে স্ল্যাশ, দেন দিতে হবে স্টার, দেন আপনার কমেন্টস বা আপনি যে কোনো কিছু এইখানে লিখতে পারেন। তারপরে এটিকে শেষ করার জন্য আপনাকে আবার দিতে হবে স্টার, দেন স্ল্যাশ। এবার এই সিনট্যাক্সটি আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টির উপরে প্রয়োগ করতে পারি? ঠিক এইভাবে। তো এইখানে লক্ষ্য করেন, প্রথমে আমি দিয়েছি স্ল্যাশ, দেন স্টার, দেন এর ভিতরে আমি ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি নিয়েছি, দেন এর ভ্যালু রেখেছি যার নাম হলো ইয়েলো, দেন এই কমেন্টসটাকে শেষ করেছি। তো শেষ করার জন্য কি করেছি? প্রথমে একটি স্টার দিয়েছি, দেন আবার স্ল্যাশ দিয়েছি। আশা করি এই পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো এবার চলুন প্র্যাকটিক্যালি করে দেখি এই বিষয়টি। অ্যাট ফার্স্ট সাবলাইম টেক্সট এডিটরটি ওপেন করে নিলাম, দেন HTML এর যে বেসিক সিনট্যাক্স আছে সেটিকে লিখে ফেললাম। এখন এই টাইটেলের ভিতরে লিখে দিলাম বেসিক সিলেক্টর অ্যান্ড কমেন্টস। এবার এই ফাইলটিকে সেভ করে দেই। এবার আমি চাচ্ছি ট্যাগ নেম যে সিলেক্টরটি আছে সেটি নিয়ে কাজ করতে। তো সেই জন্য এই বডি সেকশনের ভিতরে আমি H2 ট্যাগটি শুরু করলাম, দেন এই H2 ট্যাগটিকে শেষ করে দিলাম। এবার এর মাঝে লিখে দিলাম সহজ কোড ইউটিউব চ্যানেল। এবার এই পুরো লেখাটিকে কপি করে নিচে এসে পেস্ট করে দিলাম। এখন এই H2 এর জায়গায় লিখে দিলাম H3, দেন এইখানেও H3 করে দিলাম। এবার আবার নিচে আসলাম, নিচে এসে এটি আবার পেস্ট করে দিলাম। এখন এই H2 এর জায়গায় লিখে দিলাম P, দেন এইখানেও লিখে দিলাম P। তার মানে হলো আমরা একটি H2 ট্যাগ নিয়েছি, আরেকটি H3 ট্যাগ নিয়েছি, আরেকটি আমরা P ট্যাগ নিয়েছি। এখন আমি ট্যাগ নেম সিলেক্টর নিয়ে কাজ করব। তো সেই জন্য এই হেড সেকশনে চলে আসতে হবে, এইখানে লিখতে হবে স্টাইল লেখাটি। কেননা আমরা জানি সিএসএস অ্যাড করতে হলে অবশ্যই স্টাইল লেখাটির ভিতরে লিখতে হবে। তো যেহেতু আমি ইন্টারনাল স্টাইল অ্যাড করতে চাচ্ছি, তো সেই জন্য এইখানে লিখে ফেললাম স্টাইল, দেন এই স্টাইলটিকে শেষ করতে হবে। তো এইখানে শেষ করে দিলাম। এখন এর ভিতরে আমরা ট্যাগ নেম সিলেক্টর নিয়ে কাজ করব। তো প্রথমে আমি এই যে এইখানে H3 ট্যাগটা আছে একে সিলেক্ট করি। তো এইখানে লিখে ফেললাম H3, দেন ব্র্যাকেট দিলাম। এখন এর ভিতরে আমাকে লিখতে হবে আমি কি করতে চাই। যেহেতু আমি চাচ্ছি যে H3-র ভিতরে যে টেক্সট আছে তার কালার পরিবর্তন করতে, তো সেই জন্য এইখানে লিখে ফেললাম কালার, দেন সেমিকোলন, দেন দিলাম রেড, দেন কোলন। এবার এই ফাইলটিকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এইখানে কিন্তু তিনটি টেক্সট আছে, একটা হলো H2 এর ভিতরে টেক্সট, একটা হলো H3-র ভিতরে টেক্সট, আরেকটা হলো P ট্যাগের ভিতরে টেক্সট। কিন্তু H3-র ভিতরে যে টেক্সটটি আছে তার কালার কিন্তু আমরা রেড করে দিয়েছি। তো সেই জন্য এই সেকেন্ড লেখাটি রেড হয়ে গেছে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। যে পদ্ধতিতে আমরা HTML ট্যাগগুলোকে সিলেক্ট করে এর ভিতরের কোডগুলোকে কাস্টমাইজ করতে পারি অথবা মডিফাই করতে পারি তাকে আমরা বলতে পারি ট্যাগ নেম সিলেক্টর। আশা করি ট্যাগ নেম সিলেক্টর সম্পর্কে আপনার পুরো ধারণা হয়ে গেছে। এবার আমরা ক্লাস নেম সিলেক্টর নিয়ে কাজ করব। তো সেই জন্য সাবলাইম টেক্সট এডিটরে চলে যাই। এবার এই H3-কে আমরা H2-তে রূপান্তর করলাম, দেন এই H2-কে ইন্ডো করে দিলাম। এবার এই P ট্যাগটাকেও আমরা H2 ট্যাগ করে দিলাম, দেন শেষ করে দিলাম H2 ট্যাগটি।
এবার এইখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি H2 ট্যাগ। এবার যদি এই উপরে যে H3 লেখাটি লিখেছি এইখানে যদি আমি H2 করে দেই, দেন এই ফাইলটিকে সেভ করে ব্রাউজারে চলে যাই, দেখেন এইখানে চলে এসেছে। এখানে কিন্তু তিনটি H2 ট্যাগ থাকার কারণে তিনটির কালারই রেড হয়ে গেছে, কেননা আমরা H2কে সিলেক্ট করে বলে দিয়েছি এর ভিতরে যা টেক্সট থাকবে তার কালার রেড হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। কিন্তু এই ব্যাপারটাকে আমরা বলতেছি ট্যাগ নেম সিলেক্টর, কিন্তু আমরা চাচ্ছি যে ক্লাস সিলেক্টর নিয়ে কাজ করব। তো সেই জন্য সাবলাইমে চলে গেলাম। এখন এইখানে তিনটি H2 ট্যাগ আছে, আমি চাচ্ছি সেকেন্ড যে H2 ট্যাগটা আছে এর ভিতরে যে টেক্সট আছে তার কালার পরিবর্তন করতে। তো কিভাবে করতে পারি বা কিভাবে স্পেসিফিকভাবে এই H2 ট্যাগটাকে আমি ধরতে পারি, তো সেটি ধরার জন্য আমাকে ব্যবহার করতে হবে ক্লাস। তো সেই জন্য এই H2 এর পরে ক্লাস লিখে ফেললাম, দেন ইকুয়াল, দেন কোটেশন। এখন এই কোটেশনের ভিতরে এই ক্লাসের যে কোনো একটি নাম দিতে হবে, যেমন আমি এইখানে নাম দিলাম টেক্সট। এবার উপরে চলে যাই, উপরে এইখানে এই টেক্সট লেখাটিকে ধরতে হবে, ধরে দেন এর ভিতরে স্টাইল করতে হবে। তো আমরা জানি ক্লাস সিলেক্টরের ক্ষেত্রে প্রথমে ব্যবহার করতে হয় ডট, তো সেই জন্য দিলাম ডট। দেন আমরা কি নামে ক্লাসটি তৈরি করেছি, যেহেতু আমরা টেক্সট নামে ক্লাসটি তৈরি করেছি সেই জন্য এইখানে লিখে ফেললাম টেক্সট, দেন ব্র্যাকেট। এখন এর ভিতরে লিখে ফেললাম কালার, দেন সেমিকোলন, দেন গ্রিন, দেন কোলন। এবার এই ফাইলটিকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই, দেখেন এইখানে চলে এসেছে। এইখানে যে সেকেন্ড লেখাটি আছে তার কালার কিন্তু গ্রিন হয়ে গেছে, কেননা আমরা ক্লাস ব্যবহার করে এর কালারকে পরিবর্তন করে দিয়েছি। এটি হলো ক্লাস সিলেক্টর। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার আমরা কাজ করতে চাচ্ছি আইডি নেম সিলেক্টর নিয়ে, তো তার জন্য আবার সাবলাইমে চলে গেলাম। এখন আমি চাচ্ছি এইখানে যে 3 নাম্বার যে H2 ট্যাগ আছে এর ভিতরে যে টেক্সট আছে তার কালার পরিবর্তন করতে, কিন্তু এটি আমরা করব আইডি ব্যবহারের মাধ্যমে, অর্থাৎ আইডি নেম সিলেক্টরের মাধ্যমে। তো কিভাবে করতে পারি, সেই জন্য এইখানে লিখে ফেললাম আইডি, দেন ইকুয়াল, দেন কোটেশন। এখন এই কোটেশনের ভিতরে যে কোনো একটি টেক্সট লিখে দিতে হবে, যেমন এইখানে আমি লিখে দিলাম ABC। এখন এই ABC আইডিটাকে CSS এর মাধ্যমে সিলেক্ট করতে হবে, দেন এর ভিতরে স্টাইল করতে হবে। তো আমরা জানি আইডিকে সিলেক্ট করতে হলে প্রথমে দিতে হয় হ্যাশ, তো সেই জন্য এখানে দিলাম হ্যাশ। দেন আমরা কি নামে আইডিটি তৈরি করেছি, আমরা যেহেতু ABC নামে আইডিটি তৈরি করেছি সেই জন্য এইখানে লিখে ফেললাম ABC, দেন সেকেন্ড ব্র্যাকেট। এবার এর ভিতরে আমি কি করতে যাচ্ছি, এর ভিতরে যেহেতু কালার চেঞ্জ করতে চাচ্ছি তো সেই জন্য এইখানে লিখে ফেললাম কালার, দেন সেমিকোলন। দেন আমি কি কালার দিব, যেমন আমি চাচ্ছি ইয়েলো দিতে, তো সেই জন্য এখানে লিখে ফেললাম ইয়েলো, দেন কোলন। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই, দেখেন এইখানে চলে এসেছে। সবার উপরের লেখাটি রেড, মাঝের লেখাটি গ্রিন এবং সবার নিচের লেখাটি ইয়েলো। সবার উপরের লেখাটি রেড আসার কারণ কি, কারণ হলো আমরা H2কে সিলেক্ট করে বলে দিয়েছি যে তোমার কালার রেড হোক। দেন দ্বিতীয়টার আসি, দ্বিতীয়টাই আছে গ্রিন। এখানে গ্রিন কেন আসলো, এটা তো H2 ট্যাগের ভিতরে রয়েছে, কিন্তু H2 ট্যাগের ভিতরে থাকা সত্ত্বেও কেন গ্রিন কালার চলে আসছে। গ্রিন কালার আসার কারণ হলো আমরা CSS এর মাধ্যমে H2টাকে সিলেক্ট করে বলে দিয়েছি যে তোমার কালার গ্রিন হবে, তো সেই জন্য আমরা ব্যবহার করেছি ক্লাস। এবার আসি সবার নিচের লাইনের ক্ষেত্রে, এইখানে কালার এসেছে ইয়েলো। তো ইয়েলো আসার কারণ কি, কারণ হলো আমরা আইডি দ্বারা এটি সিলেক্ট করেছি, সিলেক্ট করে বলে দিয়েছি তোমার কালার ইয়েলো হবে। আশা করি এই পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো আবার সাবলাইমে চলে যাই। এখন আমরা ডিসেন্ডেন্ট সিলেক্টর নিয়ে কাজ করব। তো সেটি করার জন্য এই H2 ট্যাগের পরে আমরা লিখে ফেললাম অর্ডার লিস্ট, দেন এই অর্ডার লিস্টকে আমরা শেষ করে দিলাম। এখন এই অর্ডার লিস্টের ভিতরে কি থাকে বলেন তো, লিস্ট আইটেম থাকে। তো সেই জন্য এইখানে তৈরি করলাম একটি লিস্ট আইটেম, দেন এই লিস্ট আইটেমটাকে আমরা শেষ করে দিলাম। এখন এই লিস্ট আইটেমটাকে আমরা কপি করলাম, নিচে এসে পেস্ট করে দিলাম, আবার নিচে আসলাম, নিচে এসে পেস্ট করে দিলাম। এখন এই প্রথম লিস্ট আইটেমটাই লিখে দিলাম সহজ, দ্বিতীয় লিস্ট আইটেমটাই লিখে দিলাম কুট এবং তৃতীয় লিস্ট আইটেমটাই লিখে দিলাম মামুন। এবার এই ফাইলটাকে যদি আমরা সেভ করে ব্রাউজারে দেখি তাহলে কি দেখব, দেখেন এইখানে চলে এসেছে। তো এইখানে আমরা লিস্ট আইটেমটাকে দেখতে পাচ্ছি। তো লিস্ট আইটেমটার টেক্সট কালার কি রয়েছে,
কালো কালার রয়েছে। এখন আমরা এই টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারকে চেঞ্জ করব। তো তার জন্য সাবলাইম টেক্সট এডিটরে চলে গেলাম। এখন এই হেড সেকশনে চলে আসলাম। তো এইখানে এই অর্ডার লিস্টটাকে ধরার জন্য আমরা লিখলাম অর্ডার লিস্ট, দেন সেকেন্ড ব্র্যাকেট। এখন এর ভিতরে যে টেক্সট আছে তার কালারকে আমি চেঞ্জ করতে যাচ্ছি। তো সেই জন্য এইখানে লিখে ফেললাম কালার, দেন সেমিকোলন, দেন কী কালার দিতে চাচ্ছি সেই লেখাটি লিখে দিতে হবে। তো আমি যেহেতু পিঙ্ক কালার দিতে চাচ্ছি, তো সেই জন্য এইখানে লিখে ফেললাম পিঙ্ক, দেন কোলন। এবার আমি চাচ্ছি এই পুরো অর্ডার লিস্টের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে। তো সেটি আমরা কিভাবে করতে পারি? সেটি করার জন্য এইখানে আমি লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, দেন সেমিকোলন, দেন আমি কি কালার দিতে যাচ্ছি। আমি যেহেতু ব্লু কালার দিতে চাচ্ছি, তো সেই জন্য লিখে ফেললাম ব্লু, দেন কোলন। এবার এই ফাইলটাকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এখানে চলে এসেছে। এইখানে যে অর্ডার লিস্টটা আছে এর টেক্সট কালার কিন্তু এখন পিঙ্ক হয়ে গেছে, আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ব্লু কালার। তো কিভাবে এই পিঙ্ক কালার এবং ব্লু কালার আসলো বিষয়টি তো বুঝতে পেরেছেন আশা করি। তো আবার সাবলাইম টেক্সট এডিটরে চলে গেলাম। এখন আমি চাচ্ছি এই অর্ডার লিস্টের ভিতরে যে লিস্ট আইটেমগুলো আছে তার মধ্যে সেকেন্ড যে লিস্ট আইটেমটি আছে এর কালারকে চেঞ্জ করতে। তো তার জন্য আমাকে কি করতে হবে? ক্লাস অথবা আইডি যে কোনো একটির হেল্প নিতে হবে। তো আমি ক্লাস নিয়েই করে দেখব। তো এই জন্য এখানে একটি স্পেস দিলাম, দেন লিখে ফেললাম ক্লাস, দেন ইকুয়াল, দেন কোটেশন। এখন এই কোটেশনের ভিতরে যে কোনো একটি নাম লিখে দিতে হবে। তো আমি এইখানে লিখে দিলাম কোড। এবার এই লেখাটিকে আমরা সিএসএস দ্বারা সিলেক্ট করব, অর্থাৎ এই ক্লাসটিকে আমরা সিএসএস দ্বারা সিলেক্ট করব। তো তার জন্য এই হেড সেকশনে চলে আসলাম। এখন প্রথমে লিখতে হবে অর্ডার লিস্ট, কেননা অর্ডার লিস্টের ভিতরে এই কোড নামে ক্লাসটি রয়েছে। তো অর্ডার লিস্টের পরে লিখতে হবে কোড। তো কোড লেখার আগে অবশ্যই একটি কি দিতে হবে? ডট দিতে হবে, কেননা এটি হলো একটি ক্লাস। তো ক্লাস বোঝানোর জন্য এই ডটটি আমরা দিলাম, দেন সেকেন্ড ব্র্যাকেট। এখন এইখানে কি করতে হবে? যেহেতু আমি কালার চেঞ্জ করতে চাচ্ছি, তো সেই জন্য লিখে ফেললাম কালার, দেন সেমিকোলন, দেন রেড, দেন কোলন। তার মানে হলো যে আমি যে এই যে সেকেন্ড যে অর্ডার লিস্টের ভিতরে যে লিস্ট আইটেম আছে, এই লিস্ট আইটেমের ভিতরে যে কোড লেখাটি আছে এটির কালার এখন রেড হয়ে যাবে। তো ব্রাউজারে চলে যাই, দেখেন এইখানে চলে এসেছে। এইখানে যে সেকেন্ড যে অর্ডার লিস্টটা আছে এর কালার কিন্তু রেড হয়ে গেছে। তো রেড কিভাবে হলো? রেড হওয়ার কারণ হলো আমরা এটিকে স্পেসিফিকভাবে সিলেক্ট করে বলে দিয়েছি তোমার ভিতরে যাই থাকুক না কেন তোমার কালার রেড হয়ে যাবে। তো তার জন্য এই রেড হয়েছে। তো এই বিষয়টিকে আমরা বলতে পারি ডিসেন্ডেন্ট সিলেক্টর। তো ডিসেন্ডেন্ট সিলেক্টর কেন বলতেছি? তো বলার কারণটি সাবলাইম টেক্সট এডিটরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে একটু লক্ষ্য করেন, এইখানে এই অর্ডার লিস্টকে আমরা বলতে পারি প্যারেন্ট ট্যাগ, কেননা এই অর্ডার লিস্টটা লিস্ট আইটেমের সব থেকে বাইরে আসে। তো এই অর্ডার লিস্টের আন্ডারে আছে লিস্ট আইটেম। তো এই লিস্ট আইটেমকে আমরা বলতে পারি চাইল্ড। কিসের চাইল্ড? এই অর্ডার লিস্টের চাইল্ড। তো এইখানে লক্ষ্য করেন একটি পেরেন্ট এবং একটি চাইল্ড উপস্থিত রয়েছে। তো আমরা জানি যেখানে পেরেন্ট এবং চাইল্ড উপস্থিত থাকে তাকে আমরা বলতে পারি ডিসেন্ডেন্ট সিলেক্টর, অর্থাৎ কোনো পেরেন্টের আন্ডারে যদি কোনো চাইল্ড থাকে তাকে আমরা বলতে পারি ডিসেন্ডেন্ট সিলেক্টর। তো এই জন্য আমি এটিকে বলতেছি ডিসেন্ডেন্ট সিলেক্টর। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আমি চাচ্ছি এই যে অর্ডার লিস্টের ভিতরে যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি ব্লু, তো এই কালারটির ভিতরে আমি কমেন্ট নিয়ে কাজ করব। তো কিভাবে সেটি করতে পারি বা কিভাবে এটিকে আমরা কমেন্ট করতে পারি? তো কমেন্ট করার জন্য আমরা জানি প্রথমে দিতে হয় স্ল্যাশ, তারপরে দিতে হয় স্টার। তো এইখানে দিয়ে দিলাম। এখন এটিকে শেষ কোথায় করব? তো আমরা যেহেতু চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ড যে ভ্যালুটা আছে এর ভ্যালুর পরে এটি শেষ হবে, তো সেই জন্য এইখানে দিলাম স্টার, দেন স্ল্যাশ। এবার এই যে যে ব্যাকগ্রাউন্ড কালারটি আছে দেখেন এর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই কালারটি চেঞ্জ হয়ে একটু অ্যাশ কালার চলে এসেছে। তো এই অ্যাশ কালার দ্বারা বোঝায় যে এটি ব্রাউজারে শো করবে না, বা এখন এই ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি কাজ করবে না। তো ব্রাউজারে গিয়ে দেখি যে আসলে কাজ করতেছে কিনা। তো ব্রাউজারে চলে আসলাম, এই দেখেন এখানে চলে এসেছে। একটু আগেই কিন্তু এই অর্ডার লিস্টের পিছনে ব্লু কালারের একটি ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছেন, কিন্তু এখন সেটি দেখাচ্ছে না, কেননা আমরা ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টিকে কমেন্ট করে রেখেছি। কমেন্ট করার জন্য এই ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি এখন কাজ করতেছে না। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন।
তো আজকের পর্বটি এখানে শেষ করতে চাচ্ছি, তবে যাওয়ার আগে একটি কথা, আপনি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী পর্ব বানাতে ইন্সপায়ার করবেন, সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।